নমস্কার, হাউতে আপনাদের স্বাগত। আমি নয়নিকা আপনাদের সামনে নিয়ে এসেছি 2026 সালের বিধানসভা নির্বাচনের একেবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের চিত্র। ঠিক যখন বাংলার মসনদে কে বসবে সেই নিয়ে দিল্লি থেকে তিলোত্তমা তোলপাড়, ঠিক সেই সময় কিছু কিছু কেন্দ্র বা কিছু কিছু হেভিওয়েট কেন্দ্র রয়েছে যাদের ওপর এই নির্বাচনে স্পটলাইট পড়েছে। কি কি কেন্দ্র? একদিকে রয়েছে একেবারে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা ভবানীপুর, অপরদিকে রয়েছে একেবারে উত্তরবঙ্গের করণদিঘি, তার অপরদিকে রয়েছে যাদবপুর এবং আরও বিভিন্ন কেন্দ্র যেমন উত্তরপাড়া, উত্তর দমদম থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্র রয়েছে যা কিন্তু এবারের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। এই কেন্দ্রগুলিতে কিভাবে লড়াই হবে আমরা সেই চিত্র এই প্রতিবেদনে তুলে ধরব। আমরা প্রথমেই যে বিধানসভা কেন্দ্রগুলি দিয়ে আলোচনা শুরু করব সেটি হলো উত্তরপাড়া, ভবানীপুর, করণদিঘি, পানিহাটি এবং যাদবপুর। এই পাঁচটি কেন্দ্রের কি পরিস্থিতি, পাঁচটি কেন্দ্রের এই ভোটে ভবিষ্যৎ সম্ভাবনা কি, পাঁচটি কেন্দ্রের ডেমোগ্রাফি ডায়নামিক্স কি বলছে, এই নির্বাচনে কতটা গুরুত্ব ফেলবে, সেই প্রত্যেকটি বিষয়ে আমরা আলোচনা করব। প্রথম পর্বেই যাব উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র নিয়ে। উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র একেবারে বলা চলে আমাদের হুগলি জেলার প্রবেশদ্বার। সেই উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের ভোট অঙ্কটা একটু ভিন্ন। কেন সেটা বিস্তারিত আসি। মূলত শাসক দল তৃণমূল সেখানের বিদায়ী বিধায়ক কাঞ্চন মল্লিককে এবার সরিয়ে সেখানে প্রার্থী করেছে কল্যাণ ব্যানার্জির পুত্র সন্তান শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু তার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন বামেদের আগুন পাখি বলে পরিচিত মীনাক্ষী মুখোপাধ্যায়। সঙ্গে রয়েছে দীপাঞ্জন চক্রবর্তী, অর্থাৎ বিজেপির প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তীর কড়া চ্যালেঞ্জ। এবার এই বিধানসভা কেন্দ্রের ডেমোগ্রাফিটা ঠিক কি? এই কেন্দ্রের মোট ভোটার প্রায় 2.5 লক্ষ। 2001 সালের তথ্য অনুযায়ী উত্তরপাড়া, কোটরং পুরসভা, কোন্নগর পুরসভা এবং শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকের 3টি গ্রাম পঞ্চায়েত মিলিয়ে এই বিধানসভা কেন্দ্র। এখানে মূলত উচ্চশিক্ষিত, মধ্যবিত্ত এবং রুচিশীল বাঙালির সংখ্যা বেশি। এছাড়া একটি বড় অংশ এখানে শ্রমিক শ্রেণীর অন্তর্গত, কারণ এখানে যে সমস্ত বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলি রয়েছে সেই কারখানার কর্মী তারা। এবং হিন্দিভাষী ভোটার বিশেষত কোন্নগর এলাকায় সেখানে কিন্তু সংখ্যা অনেকটা বেশি অবাঙালি ভোটার। এবার একটু পরিসংখ্যানে আসি। 2024 সালের লোকসভা নির্বাচনের তথ্য বলছে শ্রীরামপুর কেন্দ্রে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিছুটা লিড পেলেও উত্তরপাড়া বিধানসভা এলাকায় বামেদের ভোট এবং বিজেপির শক্তিক্ষয় বেশ লক্ষ্য করা গিয়েছিল, কারণ বিজেপির ভোট কিন্তু সেবারে বেশ খানিকটা কমেছিল। যদি এই ট্রেন্ড বজায় থাকে তাহলে 2026 সালে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ হয়ে উঠতে পারে বাম। এবারে আসি এই কেন্দ্রের নির্বাচনের প্রধান ইস্যু কি কি। প্রথমেই যেটা যাচ্ছে সেটা হচ্ছে বন্ধ কারখানা। হিন্দমোটর কারখানা বন্ধ হয়ে যাওয়ার ফলে যে পরিমাণ মানুষ এখানে কাজ হারিয়েছেন, বেকারত্বের সমস্যায় ভুগছেন, সেই ইস্যু কিন্তু এবারের নির্বাচনে একটা বড় কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াবে। শাসক দলের বিরুদ্ধে হয়তো একটা বড় হাতিয়ার হয়েও উঠতে পারে। এবং তারপরে যেটা সব থেকে বড় ইস্যু সেটা হচ্ছে এখানকার সাংস্কৃতিক ঐতিহ্য এবং আভিজাত্য। উত্তরপাড়া লাইব্রেরি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন অভিজাত এলাকা রয়েছে যেখানকার সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষণাবেক্ষণের অভাব এবারে নির্বাচন একটি বড় ইস্যু হয়ে দাঁড়াতে পারে। তারই সঙ্গে রয়েছে শহুরের সমস্যা, বর্ষাকালে জমা জল, সরু রাস্তার অবক্ষয়, রাস্তার নিয়মিতভাবে রক্ষণাবেক্ষণ না করা, এই ইস্যুগুলো সহ আরও একটি বড় ইস্যু এবারে রয়েছে, সেটা হচ্ছে নতুন মুখ বনাম অভিজ্ঞতা। ঠিক যেমন শীর্ষণ্য এবং মীনাক্ষী একেবারে সম্পূর্ণভাবে নতুন মুখ বনাম অভিজ্ঞতার মুখ। লড়াইয়ে কাকে প্রাধান্য দেবে মানুষ সেটা কিন্তু ভোটের অঙ্ক বলবে। কিন্তু বিশ্লেষণ যেটা বলছেন, রাজনৈতিক বিশ্লেষকরা যারা যেটা বলছেন, এখানে মূলত তৃণমূলের প্রধান অস্ত্র হচ্ছে শহরাঞ্চলের শিক্ষিত ভোটারদের মধ্যে ভাবমূর্তি উজ্জ্বল রাখা এবং গতবারের লিড ধরে রাখা। এবং বামেদের মূল অস্ত্র মীনাক্ষীর সম্পূর্ণভাবে ব্যক্তিগত চিত্র এবং ব্যক্তিগত ভাবমূর্তি। যে ভাবমূর্তি সম্পূর্ণভাবে বামেদের কাছে প্রধান অস্ত্র, সেটা এই ভোটে এই কেন্দ্রে বামেদের কাছে প্রধান হাতিয়ার হয়ে দাঁড়াবে।
এবং তার সঙ্গে সঙ্গে অপরদিকে এলাকার যে হিন্দিভাষী ব্যক্তিদের বা হিন্দিভাষী নাগরিকের যে প্রাধান্য বা বসবাস, তাদেরকে বিজেপি কতটা টার্গেট করতে পারছে সেটা কিন্তু একটা বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। যদি বিজেপি এবারের নির্বাচনেও গতবারের লোকসভা নির্বাচনের মতো অনেকটা কম লিড ধরে, তাহলে কিন্তু এবারে তৃণমূল বনাম বামেদের লড়াই এই কেন্দ্রের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াবে। উত্তর কলকাতা থেকে আমরা এবারে সোজা চলে আসবো দক্ষিণ কলকাতার রাজপথে, যেখানে এবার লড়াইটা দিদি বনাম দাদার, অর্থাৎ ভবানীপুর। বাংলার রাজনীতির মুখ্য এপিসেন্টার যাকে বলা হয়, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুকে এবারে লড়াই করতে নেমেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি হবে, হাড্ডাহাড্ডি লড়াই কতটা জমবে, সেই দিকে তাকিয়ে আছে বাংলার মানুষ। এখানে প্রায় 43% বাঙালি আর 40% অবাঙালি ভোটার, একেবারে মিনি ইন্ডিয়া নামে পরিচিত ভবানীপুর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর বলেছেন ছোট্ট ভারত এই ভবানীপুর। সেই ভবানীপুরে কি তৃণমূলের যে দাবি, তৃণমূলের উন্নয়নের ধারা যে বজায় রাখা হয়েছে, সেই যে দাবি, সেই দাবির ধারায় কি বজায় থাকবে, নাকি এবার নন্দীগ্রামের ছায়া পড়বে এই ভবানীপুরের মাটিতে? এবং বামেদের যিনি প্রার্থী রয়েছেন অপরদিকে আইনজীবী সৃজিব বিশ্বাস, তিনি কি এই লড়াইয়ে কিছুটা হলেও এগোবেন, সেটাই দেখতে অপেক্ষায় রয়েছেন সাধারণ মানুষ। আমরা সরাসরি এবার পরিসংখ্যানে নজর রাখি। এই কেন্দ্রে বাঙালি ভোটারের সংখ্যা প্রায় 40 থেকে 45%। এর মধ্যে রয়েছে দক্ষিণ কলকাতার পুরনো বনেদি পরিবার এবং মধ্যবিত্ত চাকুরিজীবীরা। এই এলাকাকে দক্ষিণ কলকাতার অন্যতম অভিজাত পাড়া বলা হয়, অর্থাৎ উত্তর কলকাতার খানিকটা ছাপ রাখে এই এলাকা। ঠিক তেমনভাবেই পাশাপাশি 50 থেকে 50% এই এলাকায় অবাঙালি ভোটার, যার মধ্যে বড় অংশ গুজরাটি, শিখ, মারোয়ারি এবং উত্তর ভারতীয়। এদের ভোটেই কি এই কেন্দ্রে ভাগ্য নির্ধারক হয়ে দাঁড়াবে? অন্তত বিজেপি তো তাই আশা করছে। সংখ্যালঘু ভোটের যদি কথায় আসি, তাহলে 77 নম্বর ওয়ার্ডের মতো এলাকাগুলিতে এখানে মুসলিম ভোট ব্যাংক তৃণমূলের কিন্তু বড় শক্তি। মুখ্যমন্ত্রীর নিজের এলাকা এই বিধানসভা ভিত্তিক এই বিধানসভা এলাকা, যদি কোন কোন জায়গায় তৃণমূল এখানে শক্তিশালী বা তৃণমূলের কোন কোন জায়গা এখানে অনেক বেশি সবল, সেই কথায় আসি, সেই আলোচনায় আসি, তাহলে প্রথমেই বলতে হয় লক্ষ্মীর ভাণ্ডার, দুয়ারে সরকারের মতো পরিষেবা এবং এই এলাকায় অবাঙালি ভোটার এবং সংখ্যালঘু ভোটারের মধ্যে এই ধরনের পরিষেবাগুলোর ব্যাপক জনপ্রিয়তা। এসএসকেএম থেকে শুরু করে বিভিন্ন সরকারি হাসপাতালের এখানে অবস্থান এবং তার সঙ্গে সঙ্গে মজবুত সাংগঠনিক নেটওয়ার্ক, তৃণমূলের সংগঠনের শক্তি কিন্তু এই এলাকায় অতিরিক্ত ভালো। এবং সেখান থেকে কিন্তু ঠিক তার উল্টো দিকে আমরা যদি বলি যে একটু নেগেটিভ ফ্যাক্টরের দিকে নজর রাখি, সেখানে হিন্দিভাষী ভোটারদের মধ্যে মোদি বা নরেন্দ্র মোদি বা বিজেপির যে জনপ্রিয়তা এবং শিক্ষিত মধ্যবিত্তের একাংশের মধ্যে যে শাসক বিরোধী মনোভাব তিলে তিলে তৈরি হয়েছে এবং শুভেন্দু অধিকারীর কিন্তু আক্রমণাত্মক প্রচার। এবারে শুভেন্দু অধিকারী এই এলাকায় ভীষণভাবে প্রচারে নেমেছেন, বিজেপি ভীষণভাবে প্রচারে নেমেছে। সেই জায়গাটা কতটা গুরুত্ব রাখবে সেটা কিন্তু বলে দিচ্ছে নিয়োগ দুর্নীতি সহ তৃণমূলের বিভিন্ন দুর্নীতির যে পূর্ব ইতিহাস, সেই ইতিহাসের ফলাফল। যেমন স্থানীয় স্তরে একাধিক অভিযোগ উঠে আসে ভবানীপুর কেন্দ্রে দাঁড়ালে, সেখানে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে বিভিন্ন জায়গায় জলাজমি বুঝিয়ে বিভিন্ন অবৈধ নির্মাণের অভিযোগ, তার সঙ্গে সঙ্গে স্থানীয় নেতাদের, স্থানীয় কাউন্সিলরদের বিভিন্নভাবে তোলাবাজির অভিযোগ। এই অভিযোগগুলো কিন্তু এই ভোটে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে এবং শহরে শিক্ষিত ভোটারদের এখানে একটা বিপুল নিরপেক্ষ অবস্থান আছে, যেই ভোট কিন্তু বামেদের দিকেও কিছুটা হলে যেতে পারে। এবং বিভিন্ন, আবারও বলছি, নিচুতলার সংগঠনের অভাব, তৃণমূলের নিচুতলার সংগঠনের অভাব, গোষ্ঠী কোন্দল, এগুলো কিন্তু শাসক দলের এই কেন্দ্রে একটি দুর্বল দিক, যেটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। 2021-এর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 58,000 ভোটের ব্যবধানে জিতেছিলেন। 2024-এর লোকসভা নির্বাচনেও এই বিধানসভা এলাকায় তৃণমূল লিড পেয়েছে বিপুল পরিমাণে। তবে শুভেন্দু অধিকারী প্রার্থী হওয়ায় এবং এই এলাকায় ভোটারদের মেরুকরণের রাজনীতি ভোটারদের ওপর একটা বিপুল প্রভাব ফেলায় কিন্তু এখানে এই কেন্দ্রে মূলত লড়াই হতে চলেছে তৃণমূল বনাম বিজেপি। সেখানে বামেদের জায়গা কতটা বামেরা করে নিতে পারবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে শিক্ষিত নিরপেক্ষ ভোটারদের ওপর। অর্থাৎ এখানকার পরিসংখ্যান কিন্তু কিছুটা সবুজ বনাম গেরুয়ার দিকেই। তৃতীয়ত আমরা যে বিধানসভার দিকে নজর রাখবো সেটা হচ্ছে পানিহাটি কেন্দ্র। এবারের উত্তর 24 পরগনার এই কেন্দ্র শুধুমাত্র রাজনীতির লড়াইয়ে আবদ্ধ নেই। 100% শহুরে এলাকা এই পানিহাটি, একেবারে শহুরে শিক্ষিত অভিজাত নাগরিকদের ভোট এখানে। কিন্তু কিছু জায়গা যেমন সোদপুর, ঘোলা, এই এলাকায় এখানে বড় সংখ্যক শ্রমিক শ্রেণীর বসবাস
এবং রিফিউজি কলোনি নামেও এই জায়গা কিন্তু পরিচিত, কারণ সেখানে বিভিন্ন রিফিউজি কলোনির বাসিন্দারা বসবাস করেন। তাছাড়াও রয়েছে বিভিন্ন অবাঙালি হিন্দিভাষী ভোটারের সংখ্যা। সেই অবাঙালি হিন্দিভাষী ভোটারের বিশেষত বাস কোন্নগর এবং পানিহাটির শহরাঞ্চল সংলগ্ন এলাকায়। এবার এই যে ভোটের তারতম্য, সেই তারতম্য কতটা প্রভাব ফেলবে বা গত নির্বাচনগুলিতে কতটা প্রভাব ফেলেছে সেটা যদি আমরা একটু দেখি সেই পরিসংখ্যান, তাহলে বলতে হয় যে এইবারের নির্বাচনে প্রধান ইস্যু উন্নয়ন বনাম পরিষেবা। কতটা উন্নয়ন হয়েছে এই এলাকায়, আদৌ নিকাশি সমস্যা, রাস্তাঘাটের হাল নিয়ে তৃণমূল আদৌ কোনো কাজ করেছে কিনা, সাধারণ মানুষের মধ্যে কিছুটা তো অসন্তোষ পাওয়াই গেছে, শোনা গেছে, তাদের অভিযোগ চূড়ান্ত। সেই জায়গা থেকে কতটা পরিষেবা এবং কতটা উন্নয়ন তৃণমূল করেছে, তার সঙ্গে সঙ্গে শিল্পের পুনরুজ্জীবন। কারণ এখানে এলাকায় একাধিক বন্ধ কারখানা, নতুন কর্মসংস্থানের অভাব নিয়ে বিরোধী শিবির কিন্তু ভীষণভাবে সরব। এবং তার সঙ্গে গত কয়েক বছরে সোদপুর ও পানিহাটি এলাকায় আইন শৃঙ্খলা বিঘ্ন হওয়ার কিছু ঘটনা ঘটেছে, রাজনৈতিক সংঘর্ষ ঘটেছে, গোষ্ঠী কোন্দল তো একেবারে চূড়ান্ত। সেই কোন্দল নিয়েও কিন্তু যথেষ্ট ভোটারদের মধ্যে অভিযোগ রয়েছে। এর থেকে যেটা সব থেকে বড় ফ্যাক্টর এবারে, সেটা হচ্ছে আরজিকর ফ্যাক্টর। এই ফ্যাক্টরে এবারে পানিহাটি উন্নয়ন বনাম পরিষেবার পথে হাঁটবে নাকি বিচারের পথে হাঁটবে, সেটা একটা বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। কারণ কলতান দাশগুপ্তের মতো প্রার্থীর ক্ষেত্রে যেখানে জাস্টিস এবং বিচার একটা বড় দাবি হয়ে দাঁড়াচ্ছে, ঠিক অপরদিকে বিজেপি প্রার্থী রত্না দেবনাথ অর্থাৎ আরজিকরের নিহত তরুণী চিকিৎসকের মা, তার মেয়ের জাস্টিসের প্রতি আবেদন, সেটা মানুষ বেশি গ্রহণ করবে নাকি কলতান দাশগুপ্তের মতো বাম প্রার্থী যিনি বরাবর প্রথম দিন থেকে জাস্টিসের জন্য লড়াই করে এসছেন, তার কথা মানুষ গ্রহণ করবে, সেটা কিন্তু দেখতে হবে, দেখার বিষয়। এই যে এই লড়াই এবার কিছুটা লাইমলাইট কেড়েছে তৃণমূলের বিরুদ্ধে। কেন? কারণ এখানে লাইমলাইট সম্পূর্ণরূপেই কেড়ে নিয়েছেন পানিহাটির বিজেপি প্রার্থী এবং পানিহাটির বাম প্রার্থী। এই রত্না দেবনাথ ভার্সেস কলতান দাশগুপ্ত কতটা শক্তিশালী হবে, কতটা কঠিন হবে, সেটা এই লড়াইয়ের শেষটাই বলবে। এবারের বিধানসভা নির্বাচনে বামেদের যদি কোনো দিক নজর কাড়ে বা কোনো কেন্দ্র নজর কাড়ে, সেই কেন্দ্র হচ্ছে উত্তর দিনাজপুরের করণদিঘি। কেন বলছি এই কথা? এই কেন্দ্রের বাম প্রার্থী শাহাবুদ্দিনের সম্প্রতি কিছু ভিডিও ফুটেজ সামনে এসছে। পেশায় বিড়ি ব্যবসায়ী তিনি। তার ছবি দেখলে মনে হচ্ছে যে রাজধানী নয়াদিল্লির রাস্তায় তীব্র যানজট এবং শয়ে শয়ে গাড়ি আটকে রয়েছে, এবং তখনই বোঝা যাচ্ছে যে প্রত্যেকটি গাড়ির বনেটে রয়েছে লাল পতাকা। যখন তার ছবি নিয়ে আলোচনা মোটামুটি তুঙ্গে উঠল, তখন পরিসংখ্যানটা তো এই কেন্দ্রে বলতেই হয়। এই কেন্দ্রে মূলত শাহাবুদ্দিন অনেক পুরনো বাম আমলের একজন কর্মী ছিলেন, এবং সেখানে 1993 সাল থেকে 2010 সাল পর্যন্ত তিনি দলের সদস্য পদেও ছিলেন। মাঝে তিনি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ছিলেন। তারপরে আস্তে আস্তে সময় পেরোয়, তারপরে যখন সম্পূর্ণভাবে এখানে তৃণমূলের গৌতম পাল জয়লাভ করলেন 2021 সালের বিধানসভা নির্বাচনে, ঠিক তখন দ্বিতীয় স্থানে চলে আসে বিজেপি। এবং সেই সময় কংগ্রেস সমর্থিত বামেদের ফরওয়ার্ড ব্লক প্রার্থী পেয়েছিলেন মাত্র 9000 ভোট। লোকসভা নির্বাচনে কিন্তু সমীকরণটা উল্টে যায়। কেন? কারণ লোকসভায় বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসেবে সেই সময় রায়গঞ্জে লড়েছিলেন আলী ইমরান রামোজ বা ভিক্টর। করণদিঘিতে এই বাম কংগ্রেস জোট কিন্তু সেই সময় অনেক বেশি ভোট অঙ্ক বাড়িয়ে দিয়েছিল। এইবারে আসি এইবারের ভোটের নিরিখ। এইবারের ভোটে বিধানসভা এবং লোকসভার যদি তুলনামূলক হিসাব কষা যায়, সেখানে বোঝা যাচ্ছে বামেদের ভোট কিন্তু এই কেন্দ্রে একেবারেই কমে যায়নি। কারণ আবারও বলছি, যখন বিজেপির ভোট এই কেন্দ্রে বেড়েছিল কিছুটা হলেও, সেখানে কিন্তু তৃণমূলের ভোট কিছুটা হলেও কমেছিল। এবং সেই সময় বিজেপি তৃণমূলের যেটা আসনে লিড পেলেও লোকসভা নির্বাচনে, বামেদের ভোট কিন্তু ছিল বেশ নজর কাড়া। সেই জায়গা থেকে বাম কংগ্রেসের জোট এবারে না হলেও করণদিঘিতে কিন্তু সিপিএমের ভোট রয়েছে, বিশেষত সংখ্যালঘুদের মধ্যে। এখানে তৃণমূলের প্রার্থী বিদায়ী বিধায়ক গৌতম পাল, এবং এখানে বিজেপি প্রার্থী প্রাক্তন বিধায়ক সুভাষচন্দ্র রায়। এবং এই জায়গায় শাহাবুদ্দিন কিন্তু নিজে সংখ্যালঘু অংশ থেকে রয়েছেন, কারণ সংখ্যালঘু ভোট এখানে প্রধান ফ্যাক্টর। সেখানে নামের আগে তারা হাজি শব্দটি তিনি ব্যবহার করেন, অর্থাৎ তার নামের গুরুত্ব সংখ্যালঘু ভোটারদের মধ্যে
বেশ ভালো, এবং সেই কারণে স্থানীয় স্তরের অর্থনীতিতে, কারণ আমি আবারও বলছি তিনি বিড়ি ব্যবসায়ী, তার বিড়ি ব্যবসা এখানকার যথেষ্ট জনপ্রিয়, ফলে স্থানীয় স্তরের অর্থনীতিতেও তার যথেষ্ট নিয়ন্ত্রণ রয়েছেন। জিতবেন কি না যদিও সেই কথা বা সেই এখনো পর্যন্ত সেই কথা কোনো রাজনীতিবিদরা বিশ্লেষণ করতে পারছেন না, কিন্তু তবুও উত্তর দিনাজপুরের এই রাজনীতিক মহলের আলোচনায় কিন্তু বাম প্রার্থী শাহাবুদ্দিনের নাম সামনে আসছে। ফলে এখানে তৃণমূল বনাম বিজেপি, নাকি তৃণমূল বনাম সিপিএম, নাকি তৃণমূল বনাম বিজেপি, বা তৃণমূল বনাম বিজেপি বনাম সিপিএম হতে চলেছে, সেটা দেখবে ভোট অঙ্ক। রাজ্যের অন্যতম সম্মানের এবং গুরুত্বপূর্ণ আসন, বিধানসভা আসন হচ্ছে যাদবপুর কেন্দ্র। এই যাদবপুর কেন্দ্র একসময় বামেদের গড় হিসেবে পরিচিত। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের এলাকা ছিল এই কেন্দ্র। সেই কেন্দ্র বামেদের গড় ভেঙে সেখানে তৃণমূলের গড় প্রতিষ্ঠা করতে শাসক দলের খুব বেশি সময় লাগেনি। এই তৃণমূলের এখানের বহু বছর ধরে দায়িত্বে রয়েছেন এখানকার বিদায়ী বিধায়ক দেবব্রত মজুমদার। এবারে তৃণমূলের প্রার্থী এই বিধানসভা কেন্দ্র থেকে তিনি। তার বিপরীতে এবারের বিজেপি প্রার্থী রয়েছেন শর্বরী মুখোপাধ্যায়, এবং তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাম প্রার্থী, হেভিওয়েট প্রার্থী বলা চলে, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। গত বছরের লোকসভা নির্বাচনের যদি পরিসংখ্যান দেখা যায়, তাহলে সেই পরিসংখ্যান বলছে যাদবপুর বিধানসভা এলাকায় এখানের সাংসদ সায়নী ঘোষ উল্লেখযোগ্য লিড পেয়েছিলেন, কিন্তু সেখানে যেটা চমক সেটা হচ্ছে বাম প্রার্থী ছিলেন সৃজন ভট্টাচার্য। সেই সৃজন ভট্টাচার্য কিন্তু এবারে এই যাদবপুর বিধানসভা কেন্দ্র এলাকা থেকে সেবারের লোকসভা নির্বাচনে বেশ কিছুটা লিড বাড়িয়েছিলেন, এবং সেখানে বিজেপির লিড কিন্তু খুব যে একটা ভালো ছিল তা বলা যায় না। এবং এবারের যেটা মূল ইস্যু সেখানে হচ্ছে দেবব্রত মজুমদার অর্থাৎ বিদায়ী বিধায়ক বনাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কেন বলছি এই কথা? কারণ দেবব্রত মজুমদার এলাকায় পরিচিত মুখ, এটা স্বীকার করে নিতেই হয় যে যাদবপুর এলাকায় তৃণমূলের সাংগঠনিক শক্তি এই বছরে যথেষ্ট দৃঢ়। সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যাদবপুরের অন্যতম পরিচিত মুখ, তার কারণ তার কাজ, তার পরিষেবা, এবং সেই কাজ দিয়ে তিনি কতটা এই সাংগঠনিক শক্তিকে ক্ষয় করতে পারবেন সেটা তো যুদ্ধ বা সেটা তো লড়াইয়ের ফলাফল বলবে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা কি বলছেন? তারা বলছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো হেভিওয়েট প্রার্থীর উপস্থিতি এই কেন্দ্রের লড়াইকে অন্য মাত্রায় নিয়ে যাবে। কারণ বিশেষ করে আইনি লড়াই এবং সামাজিক ইস্যুতে আরও একটি কথা মাথায় রাখতে হবে, এখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানে তরুণ শক্তি, যুব শক্তির যে উত্থান সেটা কিন্তু এবারের নির্বাচনে গুরুত্ব রাখতে পারে। তার সঙ্গে সঙ্গে বিজেপির অবস্থানে আসি। 2021-এ এখানে বিজেপি প্রার্থী ছিলেন রিঙ্কু নস্কর। সেই রিঙ্কু নস্কর এখান থেকে ভোট পেয়েছিলেন প্রায় 53,000-এর কাছাকাছি। সেই ভোট এবার কার ঝুলিতে যাবে তার ওপরই কিন্তু নির্ভর করছে চূড়ান্ত ফলাফল। যদি একটু ডেমোগ্রাফিতে আসি যাদবপুর এলাকার, সেখানে বলতে হয় কলকাতা পুরসভার বেশ কিছু ওয়ার্ড, যেমন 96, 99, 101, 102, 109, 110, 105, 104 এর মতো গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলি এই কেন্দ্রের অন্তর্ভুক্ত। যাদবপুর মূলত একটি শিক্ষিত মধ্যবিত্ত ভোটারদের প্রধান এলাকা। এখানকার ভোটারদের মূল আদর্শ রাজনৈতিক আদর্শের ওপর নির্ভর করে, এবং সেখানে বিজয়গড় ও কলোনি এলাকাও রয়েছে পাশাপাশি, যেমন এখানকার শ্রমিক অধ্যুষিত এলাকা রয়েছে, এবং সেখানে ঐতিহাসিকভাবে বামেদের ঘাঁটি আগেও ছিল, কিন্তু এক দশকে তৃণমূল এখানে যথেষ্ট শক্তিশালী। এবার আসি আভিজাত্য সংস্কৃতির লড়াইয়ের ক্ষেত্রে। এককালে যা ছিল লাল দুর্গ, আজ সেখানে ঘাসফুলের একাধিপত্য। কিন্তু সেই জায়গায় যাদবপুরের ভোটারদের যদি দেখা যায় সবসময় একটু আলাদা হন। কেন? কারণ শুধুমাত্র সরকারি প্রকল্প দিয়ে কিন্তু এখানে ভোট বাক্স ভরানো যায় না। এখানে সবসময় দেখা গেছে হেভিওয়েট প্রার্থীদের, সে লোকসভা হোক বিধানসভা হোক, সব ক্ষেত্রে এখানে হেভিওয়েট প্রার্থীরা লড়াই করেছেন, এবং সব থেকে এখানের শিক্ষিত ভোটারদের যে অংশ রয়েছে তারা কিন্তু বামেদের দিকেও ঝুঁকতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবং বিজেপির ভোট কতটা গুরুত্ব পাবে, কারণ কিছুটা হলেও অবাঙালি ভোট এখানে গুরুত্ব রাখছে, সেই শিক্ষিত ভোট তৃণমূলের থেকে যদি দুর্নীতির ইতিহাস দেখি বা দুর্নীতির বিরুদ্ধে মানুষের অভিযোগ দেখি, সেখানে বিভিন্ন যে প্রবীণ বান্ধব প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের প্রতিও যে অভিযোগগুলো আছে সেই
সেইগুলো দেখি, সেখানে যদি বিজেপির সেই গত 25% ভোট অক্ষুণ্ণ থাকে, তাহলে কিন্তু তৃণমূল সুবিধাজনক অবস্থায় থাকবে, কারণ তৃণমূলের ভোট কাটা খুব একটা এখান থেকে সম্ভব নয়। কিন্তু বিজেপির এই 25% ভোট যদি কেটে বামেদের পকেটে যায়, তাহলে কিন্তু তৃণমূলের সঙ্গে বামেদের চ্যালেঞ্জ এখানে একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে হচ্ছে। এরকম আরও গুরুত্বপূর্ণ কন্টেন্ট দেখতে নজর রাখুন হাউতে। থিঙ্ক অল্টারনেটিভ, সার্চ হাউ। এবং এই বিধানসভা নির্বাচনে আপনাদের লড়াইয়ে, রাজনৈতিক নেতাদের লড়াইয়ে, সমাজের লড়াইয়ে আমরাও পাশে থাকছি আপনাদের।